এটা কি ভাই? দেখি শাটার বাটন, সিম ট্রে কই? সিম ট্রে তো আছে। শেট, এই অ্যাপলের মতো শাটার বাটন এটাও দিছে। ওকে, তা আপনারা যারা সবসময় বলেন অ্যাপল অ্যান্ড্রয়েড মার্কেট থেকে অনেক কিছুই কপি করে, এটা একেবারেই সত্য। বাট পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা হচ্ছে অ্যাপল যখন কপি করে সেটা হচ্ছে মার্কেটে অলরেডি এস্টাবলিশ করে ফেলেছে অ্যান্ড্রয়েড ইন্ডাস্ট্রি, এবং যত পলিশ জিনিসপত্র সেটা অ্যাপল কপি করে। এবং এই কপি করা নিয়ে অ্যান্ড্রয়েড মার্কেটের যে বিহেভিয়ার সেটা আমার কাছে অনেকটা ছাগলের মতো মনে হয়, মানে যা পায় তাই খায়ের মতো একটা অবস্থা আর কি। মানে ডোন্ট গেট অফেন্ডেড, আমি মানে স্পেসিফিক কোনো ব্র্যান্ডের কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি। মানে তারা যখন কপি করে অ্যাপলের কাছ থেকে কোনো কিছু, সেটা কিন্তু মানে রিগার্ডলেস অফ দ্য ফিচার্স, সেটা ভালো হোক আর খারাপ হোক, মানুষের সুবিধা হোক আর অসুবিধা হোক, সেটা কপি করা শুরু করে। ওয়েল, এত কিছু আসলে কেন বলছি সেটা একটু বলি। এই ফোনটা হচ্ছে ওপ্পোর একেবারে ব্র্যান্ড নিউ লঞ্চ হওয়া ফাইন্ড X8 Pro। তো ওপ্পোর ফাইন্ড এক্স সিরিজ নিয়ে আপনারা যারা জানেন, ওপ্পো কিন্তু খুব ইনোভেটিভ একটা কোম্পানি, এবং তাদের R&Dতে সবসময় আমরা দেখি অনেক ভালো ভালো প্রোডাক্ট কিন্তু তারা মার্কেটে নিয়ে আসে, স্পেশালি ফ্ল্যাগশিপ মার্কেটে। তো তাদের ফাইন্ড এক্স সিরিজের যেই যাত্রা, সেই যাত্রায় আমিও একজন যাত্রী ছিলাম, অর্থাৎ আমি একেবারে তাদের ফার্স্ট যেই ফোনটা, মোটরাইজ ফোন, অনেক বেশি ইনোভেটিভ আইডিয়া ছিল তখনকার সময়। তো সেটা রিভিউ আমি করেছিলাম আমার চ্যানেলে। আপনারা অনেকেই হয়তো যারা আমার অনেক দিন ধরে ভিডিও দেখেন তারা জেনে থাকবেন। বাট এখন কেমন যেন এন্টায়ার মোবাইল ইন্ডাস্ট্রিটাই আসলে কিছুটা থমকে গেছে, এখন অত বেশি ইনোভেশন আমরা কারো কাছ থেকেই দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট আপনি যদি ওপোরই এই ফাইন্ড এক্স সিরিজের লাস্ট কয়েক বছরের ফোনগুলো দেখলে সবগুলো একই রকম মনে হবে, খুব বেশি পার্থক্য থাকে না। এবং আজকে আমার হাতে থাকা এই ওপো ফাইন্ড X8 Pro, এই ফোনটাও কিন্তু মানে একেবারেই সেম ক্যাটাগরিতেই ফেলবো আমি। অর্থাৎ মানে টুকটাক ইনক্রিমেন্টাল আপগ্রেড হয়েছে, স্পেশালি এটা যে ক্যামেরা মডিউল সেটা আগের থেকে অনেক বেশি থিন করা হয়েছে, বাট স্টিল এটা পুরো এন্টায়ার ডিজাইনকে ডমিনেট করে পেছনের। এবং এই ফোনটাতে ওপো অ্যাপলের কাছ থেকে ধার করে একটা ফিচার এনেছে, সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা শাটার। তো অ্যাপলেরটা আগে একটু দেখাই। আমি রিসেন্টলি আইফোন 16 প্রোতে সুইচ করেছি, এবং এইটা হচ্ছে অ্যাপলের শাটার বাটন, ইফ ইউ ক্যান সি। এবং এইটার যে পজিশনিং, আমার কাছে এটা ব্যবহার করে মনে হয়েছে শুধুমাত্র MKBHDর আঙ্গুলের সাইজ দেখেই আসলে এটা বানানো, কারণ সাধারণত আঙ্গুল মানুষের এত লম্বা হয় না যে এটা পুরো ফোন ধরে তারপর রিচ করবে। এখন এটা হচ্ছে আমার 16 প্রো। ইম্যাজিন করেন যে 16 প্রো ম্যাক্স ইউজার যারা রয়েছে তাদের অবস্থাটা কী হবে। তো এটা কোনোভাবেই এরগোনমিক না, স্পেশালি আপনি যদি কোনো কেস ব্যবহার করেন, এটা আরও অনেক বেশি হার্ড হয়ে যায় ইউজ করা। আর এটাতে যেসব জেস্টার ব্যবহার করা হয়েছে, এটার কোনোটাই আসলে খুব বেশি ইন্টুইটিভ না। মানে আপনি হ্যাঁ খুবই প্রিসাইজলি কাজ করতে পারবেন যদি আপনি একবার ইউজ টু হয়ে যান, বাট এই জিনিসটা আসলে মানে প্র্যাকটিক্যালি কোনোভাবে ইউজেবল না আমার কাছে মনে হয়েছে গত প্রায় মাসখানেক ব্যবহারের পর। তো ওপ্পো যখন ইন্সপিরেশন নিচ্ছিলই, তখন তারা একটু বেটার ইমপ্লিমেন্টেশন করতে পারতো এই জিনিসটার, এটা আরেকটু কাছে দিতে পারতো, আর এটাতে ফিচারও আরেকটু এনহ্যান্স করতে পারতো। বাট আনফর্চুনেটলি আপনারা যদি সাইড বাই সাইড দেখেন, এটা কিন্তু বিশাল বড় সাইজের ফোন, 6.7 ইঞ্চের ফোন, এবং এটা আরেকটু উপরে। মানে ইম্যাজিন যে 16 প্রো আমার হাতে আসছে না, সেখানে এইটার অবস্থা কী হবে, অর্থাৎ ফাইন্ড X8 প্রোর যেটা ক্যামেরা শাটার, এটার কী হবে। আর এটা আমি যখন ফোনটা রিভিউ পিরিয়ডে ব্যবহার করছিলাম, তখনও আসলে এটার ফাংশনালিটি আমার কাছে খুব বেশি মনে হয়নি। ইনফ্যাক্ট অ্যাপলের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। মানে এটাও প্রেশার সেন্সিটিভ, ডাবল প্রেস করলে আপনি ক্যামেরা অন করতে পারবেন, পাশাপাশি এটা স্লাইড করে মানে জুম ইন জুম আউট করতে পারবেন, বাট দ্যাটস ইট। এছাড়া তেমন কোনো কাজ এটাতে হয় না, যেটা আমরা অ্যাপলে দেখি যে স্টাইল চেঞ্জ করা বা পোর্ট্রেট মোড, অন্যান্য ভিডিও ফটো, এসব মোডে যাওয়া যায়। তো আই ডোন্ট নো, আমি সেই ওজি যেই ক্যামেরা শাটার সনি ব্যবহার করতো অনেক বছর আগে, আমার কাছে সেটাই বেশি ভালো লাগতো। এখন আমার মনে হচ্ছে অনেকটাই আননেসেসারি ইনোভেশনের দিকে যাচ্ছি, কারণ ইন্ডাস্ট্রি আসলে নতুন করে কিছু করতে পারছে না বলেই মনে হচ্ছে আমার কাছে। এনিওয়েজ, তো র্যান্টিং মনে হয় অনেক বেশি হয়ে গেল ওপো ফাইন্ড X8 Pro নিয়ে। তো এখন আমরা একটু মানে ভালো মন্দ নিয়ে কথা বলি। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ, এবং তাদের কাছে আপনারা লেটেস্ট সব গ্যাজেটস অ্যান্ড স্মার্টফোন পেয়ে যাবেন। সো তাদের সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এই ফোনটার ডিজাইন ওয়াইজ মানে একটু ইম্প্রুভমেন্ট এনেছে আগেরগুলোর সাথে তুলনা করলে, কারণ এটা আগের থেকে অনেক বেশি স্লিম, আর এটার যে ক্যামেরা মডিউল সেটাও কিন্তু আগের থেকে অনেক স্লিমার করা হয়েছে, হুইচ ইজ এ পজিটিভ থিং। আর এর যে ম্যাট ফিনিশ মার্বেল টাইপের একটা ফিল দিচ্ছে, এটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে সত্যি বলতে। ইভেন OnePlus ফ্যামিলি এখন ওপোর সাথে মার্জ করা, আপনারা জানেন তো। OnePlus-এর যেই স্লাইডার, অ্যালার্ট স্লাইডার, সেটাও এখন ধার করে নিয়ে এসেছে এখানে। মানে মাল্টিপল ব্র্যান্ড থেকে আসলে টুকটাক করে নিচ্ছে ওপো এখন, যেটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগে, কারণ আমি শুরুতেই যেটা বললাম, তাদের ফাইন্ড এক্স সিরিজটা কিন্তু সবসময় ইনোভেটিভ লাইন আপ ছিল, এবং এই লাইন আপেই মূলত আমরা নতুন নতুন সব ইনোভেশন দেখতে পেতাম। এনিওয়েজ, ডিজাইনের বাকি সব দিকে প্র্যাকটিক্যাল। এখানে আপনারা ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছেন, ফাস্টার টাইপ সি পোর্ট পাচ্ছেন, যেটা অ্যান্ড্রয়েড মার্কেটে আসলে খুবই দুষ্কর পাওয়া। এটা USB 3.2 Gen 2। আর ফোনের ফ্রন্টের এই 2.5D কার্ভ গ্লাসের পেছনের যে ডিসপ্লেটা, এটাও কিন্তু
কিন্তু একেবারে টপ অফ দ্য লাইন ডিসপ্লে। এটাতে আপনারা এলটিপিও প্যানেল পাচ্ছেন যেটা একেবারে 120 থেকে 1 হার্টজ পর্যন্ত নেমে যাবে আপনার প্রয়োজন অনুযায়ী। পাশাপাশি ব্রাইটনেস, আউটডোর, ইনডোর প্রত্যেকটা জায়গাতে ফ্যান্টাস্টিক ছিল। কালার রিপ্রোডাকশন, টাচ রেসপন্সিভনেস, মানে একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লে থেকে আপনি যেমনটা এক্সপেক্ট করেন গেমিংয়ের জন্য বলেন, মিডিয়া কনজামশনের জন্য বলেন, সব কিছুই পারফেক্ট এই ফোনে ছিল। আর এর যে ডিসপ্লের কর্নার, এটা 2.5D কার্ভ হলেও এতে কিন্তু আপনারা ডিসপ্লে পাচ্ছেন একেবারে ফ্ল্যাট সারফেসের, যার অর্থ হলো আপনাকে কিন্তু কোনো রকম কার্ভ স্ক্রিন প্রোটেক্টর এই ফোনের জন্য খুঁজতে হবে না। যে কোনো ফ্ল্যাট স্ক্রিন প্রোটেক্টর দিয়ে আপনারা ফোনটাকে প্রোটেক্ট করতে পারবেন। আর তাছাড়া ফোনটা যেহেতু একেবারে ফ্ল্যাগশিপ লাইন আপের ফোন, সো এতে আপনারা একেবারে সিমেট্রিক্যাল বেজেল পাচ্ছেন চারিদিকে। এবং এখনকার অ্যান্ড্রয়েড মার্কেটের ফোনগুলোতে আমার যে ব্যাপারটা বেশ ভালো লাগে তা হচ্ছে তারা ফ্ল্যাগশিপে স্পেশালি এই কর্নারের যেই চারপাশের রেডিয়াসটা, এটা কিন্তু খুবই মানে অ্যাটেনশন টু ডিটেল দেয় জায়গাটাতে, যেটা আমরা অ্যাপলে প্রিভিয়াসলি দেখে এসেছি। মানে অ্যাপল একদম শুরু থেকে কিন্তু তাদের আইফোন এক্স লঞ্চ হওয়ার পর থেকে এটা মানে খুবই চমৎকারভাবে ইমপ্লিমেন্ট করে আসছে। তো এই ফোনগুলোতেও আমরা এখন দেখতে পাচ্ছি যে কর্নারের যে রেডিয়াসটা, এটা কিন্তু একেবারে সিমেট্রিক্যালি কার্ভ করা, অর্থাৎ কর্নারে আপনারা জানেন একটু বেশি কার্ভ করতে হয়, আদারওয়াইজ দেখতে কিন্তু অড লাগে, এই কর্নারগুলো বেশি দেখা যায়। তো এই জিনিসগুলো ছোটোখাটো অ্যাটেনশন টু ডিটেল আমরা আসলে এক্সপেক্ট করি একটা ফ্ল্যাগশিপ ফোনের কাছ থেকে, যেটা আমরা ওপো ফাইন্ড এক্স8 প্রোতে পাচ্ছি। বাট এই ফোনের আসলে মেইন সেলিং পয়েন্টের ডিসপ্লে না, এর ক্যামেরা। কারণ ফাইন্ড এক্স সিরিজ কিন্তু সবসময় ক্যামেরার জন্য খুব বেশি প্রসিদ্ধ ছিল। তো এতে আপনারা পাচ্ছেন মোট 200 মেগাপিক্সেলের ক্যামেরা রেয়ারে, অর্থাৎ প্রত্যেকটাই 50 মেগাপিক্সেলের। এবং ইন্টারেস্টিংলি এটাতে কিন্তু দুটা টেলিফোটো লেন্স রয়েছে, একটা 3x অপটিক্যাল জুম দেবে আপনাকে, আর একটা 6x অপটিক্যাল জুম দেবে। এবং আমার চ্যানেলটা আপনারা যারা দীর্ঘদিন ফলো করেন তারা হয়তো বলতে শুনেছেন আমাকে অনেকবার যে যত বেশি টেলিফোটো লেন্স তত ভালো পোর্ট্রেট কিন্তু আপনারা তুলতে পারবেন মাল্টিপল ফোকাল লেন্থে। তো এটা ডে লাইট অ্যান্ড লো লাইট বিভিন্ন কন্ডিশনের রেজাল্ট নিয়ে যদি বলি, এই ফোনটাকে কিন্তু পাওয়ার করছে ডিমেনসিটি 9400, যেটা ডিমেনসিটি অর্থাৎ মিডিয়াটেক লাইনআপের একেবারে ফ্ল্যাগশিপ একটা প্রসেসর। তো এটার ইমেজ সিগন্যাল প্রসেসিংয়ের রেজাল্টগুলো যদি আমরা দেখি, বেশিরভাগ ছবি যেহেতু হ্যাসেলব্ল্যাডের সাথে কোলাবোরেট করা, তো ছবিগুলো কিন্তু নিউট্রাল গ্রাউন্ডে আমরা ফেলবো। এটাতে খুব বেশি ওভারলি স্যাচুরেটেড ছবি আমরা প্রিভিয়াসলিও দেখিনি, এখনও দেখবো না। তো প্রথমে যদি কালার রিপ্রোডাকশন নিয়ে বলি, এই ফোনটার যে স্কিন টোনের কালার, সেটা যে লেন্স দিয়ে আপনি তোলেন না কেন, আই ওয়াজ টোটালি ইমপ্রেসড। লাইক হ্যাসেলব্ল্যাড আমার মনে হয় অনেক দিন ধরে যেহেতু কোলাবোরেশনে আছে ওপোর সাথে, তারা কিন্তু এখন আস্তে আস্তে এই জিনিসগুলো একেবারে প্রপারলি নেইল করতে পারছে। এবং আপনারা লাইটিংয়ে দেখতে পাবেন, ইভেন হাইলাইট যদি অনেক ব্রাইটও হয় তারপরও কিন্তু ফেসে হাইলাইট রোল অফ খুবই চমৎকার। এবং আপনার স্কিন টোনটা প্রপার দেখতে পাবেন, যেটা একটা প্রফেশনাল ক্যামেরাতে আমরা সাধারণত অনেকক্ষণ এডিট করার পর আসে। আই নো একটু এক্সাজারেশন মনে হতে পারে, বাট আপনি যখন এটা দিয়ে ছবি তুলবেন ডেফিনেটলি আপনি এই ব্যাপারগুলো ফিল করবেন। এছাড়া পোর্ট্রেট মোডের কথা তো শুরুতেই বললাম, যেহেতু দুটো টেলিফোটো লেন্স রয়েছে, সো আপনি কিন্তু মাল্টিপল ফোকাল লেন্থে অ্যামেজিং সব টেলিফোটো শটস পাবেন অ্যাজ ইউ ক্যান সি। এবং ট্রানজিশন এটাও কিন্তু বেশ ন্যাচারাল লাগছিল আমার কাছে, মনে হয়নি যে আর্টিফিশিয়ালি খুব বেশি ওভার পাওয়ার করা হয়েছে বা মানে একেবারেই সফটওয়্যার বেসড যেই ব্লার আমরা দেখতে পাই ব্যাকগ্রাউন্ডে, এটা খুবই সাটল একটা লুক দিচ্ছে, যেটা মানে ওভারঅল কিন্তু একটা প্রফেশনাল ক্যামেরার সাথে কম্পেয়ারেবল। হ্যাঁ, যদিও কিছু জায়গাতে সাবজেক্ট যদি খুব বেশি ব্রাইটার কন্ডিশনে থাকে এবং আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলেন, সেই ক্ষেত্রে একটু মানে গ্লোই একটা ইফেক্ট দেখতে পাবেন, বাট এটা খুব বেশি সিনারিওতে আমি লক্ষ্য করিনি, সো এটা মেজর ইস্যু আমি বলছি না। বাট এইটা কি ভাই, আমার একটু বুঝান। মানে এত এত এআই, এত এত অ্যালগোরিদম, তার মধ্যে এইরকম একটা ছবি আসলে কীভাবে তোলা সম্ভব? এনিওয়েজ, এরকম রেজাল্ট আসলে আমরা মাত্র একটাই পেয়েছি, সো এটাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়ার কোনো কারণ নেই। এটা জাস্ট ফানি লেগেছে তাই শেয়ার করলাম। বাট ডে লাইটে এর প্রত্যেকটা সেন্সর আমাকে চমৎকার রেজাল্ট দিয়েছে, ইনক্লুডিং আলট্রা ওয়াইড 50 মেগাপিক্সেল। তো আলট্রা ওয়াইডেও যেমনটা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি বেশ ভালো রেজাল্ট পেয়েছি। এখানেও শ্যাডো এরিয়াতে ভালো পরিমাণ ডিটেল থাকে, যদি অ্যাপারচার অন্যান্য ক্যামেরাগুলো থেকে কিছুটা কম। তাছাড়া নয়েসের উপস্থিতি কিন্তু কোনোটাতেই খুব মেজর কোনোভাবে এফেক্ট করেনি। হ্যাঁ, নয়েসগুলো ন্যাচারাল রাখার চেষ্টা করা হচ্ছে, যেটা একটু আগে বললাম যে হ্যাসেলব্ল্যাড কিন্তু আসলে মানে খুব বেশি ডিজিটালি প্রসেস ছবি এরকম ডেলিভার করে না। তারা চেষ্টা করে যে একটা প্রফেশনাল ক্যামেরা থেকে যেমন রেজাল্ট আসে, মানে যেগুলো আসলে ক্লিনিক্যালি একেবারে কারেক্ট না, সেরকম রেজাল্টই কিন্তু আপনারা এই ফোনটা থেকেও পাবেন। আর লো লাইটেও যেমনটা দেখতে পাচ্ছেন, পোর্ট্রেট মোডে এজ ডিরেকশন লো লাইটেও বেশ ভালো ছিল, খুব বেশি মিস করেনি। আর লো লাইটেও কালার রিপ্রোডাকশন, আই জাস্ট লাভ দিস। এটা কোনো জায়গাতে আমার কাছে মনে হয়নি ওভার পাওয়ার্ড বা আন্ডার পাওয়ার্ড। আর ডাইনামিক রেঞ্জ আমার কাছে মনে হয়েছে রাতে আরও বেশি ভালো কাজ করছিল, যার কারণে ছবিগুলোতে কিন্তু একটা ইভেন ব্যালেন্স লাইটিং ছিল। আর শুরুতে এর শাটার বাটন নিয়ে আসলে বেশি র্যান করা হয়ে গেছে, বাট টু বি অনেস্ট, আপনি যখন ফোনটা হাতে পাবেন এবং আপনি ইউজ করবেন বুঝতে পারবেন যে আসলে এটা খুব বেশি দরকার ছিল বলে আমার কাছে মনে হয় না। এটা যদি বাদ দিয়ে দেওয়া হতো আমার মনে হয় ফোনের দামটাও কিছুটা কমানো যেত, বা এটাতে যে কস্টটা অ্যাড হয়েছে সেটা আসলে অন্য কোথাও ইমপ্লিমেন্ট করে আরও বেটার কোনো রেজাল্ট আনা যেত। তো এটা দিয়ে বেসিক্যালি আপনারা জুম ইন আর জুম আউট ছাড়া তেমন কিছু করতে পারবেন না। ও হ্যাঁ, ছবি তুলতে পারবেন। আর এই ফোনটাতে আপনারা ফ্রন্টে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা
রেয়ার ক্যামেরার মতো অত বেশি ইমপ্রেস আমাকে করেনি, বাট স্টিল কালার রিপ্রোডাকশন বেশ ভালো ছিল, স্কিন টোন ভালো এবং হোয়াইট ব্যালেন্স বেশিরভাগ জায়গাতেই ঠিকঠাক লেগেছে আমার কাছে। ইভেন এই ধরনের আর্টিফিশিয়াল লাইটিংয়েও কিন্তু বেশ ভালো রেজাল্ট আমাদেরকে দিয়েছে বলতে হবে। যদিও এখনকার সময় আমরা এই ফোনটা যেই বাজেট রেঞ্জে পাচ্ছি, এই বাজেট রেঞ্জে অনেক ফোন রয়েছে যেগুলো আসলে এর থেকে হায়ার মেগাপিক্সেলও অফার করে, হায়ার ডিটেল ছবিও অফার করে। তো এই জায়গাতে আসলে খুব বেশি ইমপ্রেসিভ কিছু হয়েছে বলা যাবে না। তবে এতে ভিডিওতে কিন্তু কোনো মেজর কম্প্রোমাইজ থাকছে না, অর্থাৎ ফ্রন্ট অ্যান্ড রিয়ার বোথ ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই হচ্ছে তার কোয়ালিটি। তো হোপফুলি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন যে আসলে লাস্ট ইয়ারের ফোন থেকে এটাতে মানে অ্যাটলিস্ট ক্যামেরা ওয়াইজ কী কী ইম্প্রুভমেন্ট এসেছে। আমি যদি এক কথায় বলি তাহলে আগের থেকে অনেক বেশি ন্যাচারাল হয়েছে এবং শটগুলো অনেক বেশি কনসিস্টেন্ট হয়েছে। আপনি বেশিরভাগ শট মানে মাল্টিপল টাইমস আপনাকে ট্রাই করতে হবে না, আপনি জাস্ট একটা ক্লিক করেই পারফেক্ট একটা শট কিন্তু এই ফোনটা থেকে পেয়ে যাবেন। আর এই ফোনটা আরেকটা যে জিনিসটা পারফেক্টলি ডেলিভার করবে তা হচ্ছে ব্যাটারি লাইফ, বিকজ এখন কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি প্রত্যেকটা ব্র্যান্ড ইউজ করছে হাই এন্ড ফোনগুলোতে। তো এইটাতে সিলিকন কার্বন ব্যবহার করার কারণে ফোনটার থিননেস আপনারা দেখতে পাচ্ছেন। তো এই থিন একটা ফোনেও কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে সিলিকন কার্বনের কারণে। 5910 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, মানে অলমোস্ট 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এটা 6000-এর মতোই আসলে পারফর্ম করেছে, বিকজ এর যে প্রসেসর সেটা কিন্তু মাত্র 3 ন্যানোমিটারের প্রসেসর, যেটা ডিমেনসিটি 9400। এবং এই ফোনটা আপনি যদি খুব বেশি হেভি ইউজারও হয়ে থাকেন তারপরও আপনাকে মানে 13-14 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম দেবে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। আর আপনি যদি অ্যাভারেজ ইউজার হয়ে থাকেন, মানে টুকটাক সোশ্যাল মিডিয়া আর মাঝে সাঝে হয়তো ইউটিউব ভিডিও বা মুভি দেখা হয়, তো তারা ইজিলি এটা 15 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো ব্যাটারি লাইফ নিয়ে আমার মনে হয় এই ফোনটা মার্কেটে এখন ফ্ল্যাগশিপগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং ফোন। এবং আমি গত কয়েকদিনে যে কটা ফ্ল্যাগশিপ রিভিউ করেছি তার মধ্যে এটা আমাকে ব্যাটারি লাইফ অ্যাটলিস্ট সব থেকে বেশি ইমপ্রেস করেছে। আর ওপোর বক্সে আপনারা যে চার্জারটা পাবেন সেটা 80 ওয়াটের, বাট সেটা প্রোপ্রাইটারি চার্জার। আপনি যদি পিডি চার্জার দিয়ে ফাস্ট চার্জ করতে চান সেটাতে ম্যাক্সিমাম আপনি 55 ওয়াট পাবেন, আর ওয়্যারলেসলি 50 ওয়াট, আর রিভার্স পাবেন 10 ওয়াট। সো ফ্ল্যাগশিপের প্রত্যেকটা ফিচারই এই ফোনটাতে রয়েছে। সো চার্জিং ফাস্টও হয়, আবার চার্জ অনেকক্ষণ থাকেও। তো ব্যাটারি লাইফ নিয়ে নো টেনশন, বাট যেই জায়গাতে একটু টেনশন রয়েছে তা হলো এর পারফরমেন্সে। আপনারা ডিমেনসিটি 9400 শুনে হয়তো অনেকেই কনফিউজড হয়ে গেলেন যে এটা আবার পারফরমেন্সে হতাশ কীভাবে করে। ওয়েল, ডিমেনসিটি 9400 কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, এবং এটা যদি আপনারা স্ন্যাপড্রাগন কাউন্টার পার্টের যে ফ্ল্যাগশিপ 8 এলিট সেটার সাথে কম্পেয়ার করেন, পারফরমেন্সে কিন্তু 19-20-এর পার্থক্য হয়তো থাকবে, যদিও জিপিও তো এটা একটু বেটার। বাট এখানে সবথেকে বড় ক্যাচ হচ্ছে অপটিমাইজেশন। আই ডোন্ট নো ওয়াই, বাট এই ফোনটা আমি ইন্টারন্যাশনালিও বেশ কিছু রিভিউ দেখলাম, পাশাপাশি আমি নিজেও দেখলাম গেম খেলে, যে 60 FPS-এর উপরে কোনো গেমই আসলে ডেলিভার করতে পারছে না। আই ডোন্ট নো এটা কোনো হার্ডওয়্যার লিমিটেশন কিনা। যদি হার্ডওয়্যার হয় তাহলে তো এটা মানে আর পরবর্তীতে ফিক্স করা সম্ভব না। যদি সফটওয়্যার ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি এটা সামনে হয়তো ফিক্স হতে পারে, বাট ওই যে ফিউচার সফটওয়্যারের আশায় আসলে ফোন রাইট নাও কেনা উচিত হবে না। ইনফ্যাক্ট ফোন না, কোনো কিছুই কেনা উচিত হবে না। তবে 60 FPS যদি আপনার কাছে ওকে মনে হয় তাহলে এটা দুর্দান্ত পারফর্ম করে। যে কোনো গেম, জেনশিন ইম্প্যাক্ট থেকে শুরু করে পাবজি, প্রত্যেকটা গেমে কিন্তু পারফরমেন্স একেবারে কনসিস্টেন্ট ছিল। ইভেন এই ফোনের থার্মাল পারফরমেন্সও আমার কাছে মনে হচ্ছে বেশ সাস্টেইনেবল। যদিও আমরা থ্রটল টেস্ট যখন করেছি তখন আসলে খুব বেশি ইমপ্রেসিভ রেজাল্ট দিয়েছে এমন না, এটা থ্রটল ডেফিনেটলি করে, বাট স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো এতটা থ্রটল করে না, বা ফোন কোম্পানিগুলোকে আসলে এত বেশি প্যারা নিতে হয়নি কুলিং সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য। তো এটাতে আপনারা মোটামুটি সাস্টেইন পারফরমেন্স পাবেন, থ্রটল কিছুটা রয়েছে, বাট কনসিস্টেন্ট পারফরমেন্স আপনারা এটাতে পাবেন। তবে ওই যে বললাম, গেমে আপনারা 60 FPS পর্যন্ত লিমিটেড, হার্ডওয়্যার কেপাবল থাকলেও কেন যেন এটা আসলে পুশ করতে পারছে না। তো সব মিলিয়ে ওপোর এই ফাইন্ড X8 Pro আসলে কেমন বা রিকমেন্ড করার মতো একটা ফোন কিনা। ওয়েল, এখন কিন্তু আসলে যেটা শুরুতেই বললাম যে ইনোভেশন অনেক কমে গেছে, ইনক্রিমেন্টাল আপগ্রেড আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ব্র্যান্ড থেকে, অ্যাপল বলেন বা অন্যান্য যে কোনো মেজর ব্র্যান্ডস বলেন। আর যেখানে ওপোর এই ফাইন্ড সিরিজগুলো সবসময় কিন্তু ইনোভেটিভ একটা লাইন আপ ছিল, এবং ওপোর যে R&D থেকে পাওয়া সব থেকে বড় বড় ইনোভেশন তারা কিন্তু এই সব ফোনে ইমপ্লিমেন্ট করতো। বাট এখন অনেকটা সেটেল ডাউন করেছে, এবং তারা কিন্তু কেউ রিস্কি কোনো স্টেপ নিচ্ছে না বা রিস্কি কোনো ফিচার ইন্ট্রোডিউস করছে না। মোটামুটি আগে যেগুলো ট্রাইড অ্যান্ড প্রুভেন ছিল সেগুলোকে ইমপ্রুভ করার ট্রাই করছে, তার মধ্যে দু একটা অঘটনও ঘটাচ্ছে। এনিওয়ে, তো কনসিস্টেন্ট পারফরমেন্স যদি আপনি চান, ফাইন্ড X8 Pro ডেফিনেটলি একটা ভালো অপশন। ইভেন ক্যামেরার জন্য এটা মানে ফ্ল্যাগশিপ পারফর্মিং ফোন, মানে আপনি যদি খুব বেশি হ্যাসেল নিতে না চান, গো ফর হ্যাসেল ব্ল্যাড। বাট কেনার আগে আমি বলবো একটু ওয়েট করতে, কারণ ফোনগুলো আসলে মাত্রই মার্কেটে ঢুকেছে। সো কিছুদিন প্রাইস একটু আনস্টেবল থাকবে, স্টেবল হয়ে গেলে দেন গো ফর ইট। স্পেশালি ব্যাটারির জন্য এটা একটা স্পেশাল থ্যাঙ্কস পাবে। তো এই ছিল বেসিক্যালি আমার টেক ওপো ফাইন্ড X8 Pro নিয়ে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।